আগের ক্লাসে আমরা সয়েল ফর্মিং ফ্যাক্টরস দেখেছিলাম, অ্যাক্টিভ প্যাসিভ। তার সাথে কিছু সয়েল ফর্মিং প্রসেসেস যেরকম এলুভিয়েশন, ইলুভিয়েশন, এইগুলোর কথা উল্লেখ করেছিলাম। আজকে ডিটেলসে এই বিভিন্ন যে প্রধান সয়েল ফর্মিং প্রসেসেস বা প্রক্রিয়াগুলো আছে মৃত্তিকা গঠনের, সেগুলো নিয়ে আলোচনা করব। কোনো মৃত্তিকা গঠন প্রক্রিয়ায় চারটে প্রমুখ প্রক্রিয়া কাজ করে: অ্যাডিশন, লস, ট্রান্সফরমেশন আর ট্রান্সলোকেশন। এই চারটে প্রক্রিয়া দ্বারা কিন্তু বাকি সব প্রক্রিয়া কিন্তু ত্বরান্বিত হচ্ছে। কয়েকটা প্রধান প্রক্রিয়া যেগুলো আমরা আজকে আলোচনা করব, যেগুলো তোমাদের আলাদা করে প্রশ্ন হিসাবেও আসতে পারে, হচ্ছে এলুভিয়েশন, ইলুভিয়েশন, হিউমিফিকেশন, পেডোটারবেশন, লিচিং, ক্যাপিলারি অ্যাকশন, পর্জোলাইজেশন, ল্যাটেরাইজেশন, ক্যালসিফিকেশন, গ্লেজেশন, স্যালিনাইজেশন, অ্যালকানাইজেশন। তার মানে এই নয় যে শুধু এই প্রসেস বা প্রক্রিয়াগুলো দিয়েই শুধু মৃত্তিকা গঠন হয়, আরো অনেক প্রক্রিয়া আছে। এগুলো প্রধান, তাই জন্য এইগুলোকে আমরা শুধু ডিটেলসে আলোচনা করছি। দেখো, যেটা বলছিলাম যে চারটে প্রধান: অ্যাডিশন, কোনো অন্য জায়গা থেকে তোমার যেটা বায়ু দ্বারা, গ্লেশিয়ার দ্বারা, নদীর দ্বারা অন্য জায়গা থেকে যদি এসে কিছু সঞ্চয় হয়, হ্যাঁ, বা বৃষ্টির থেকে কোথাও এসে, এটা হচ্ছে কি অ্যাডিশন। অ্যাডিশন হচ্ছে সে বৃষ্টির থেকে হোক, প্রবাহিত হয়ে আসছে জল দিয়ে, এইগুলো যেখানে ওখানকার জিনিস নয়, সেইটা মৃত্তিকা গঠনে যদি প্রভাব করছে, সেটা অ্যাডিশন। লস হচ্ছে ধৌত প্রক্রিয়াকরণের মাধ্যমে যদি কিছু বেরিয়ে যাচ্ছে। ট্রান্সফরমেশন হচ্ছে পরিণত হওয়া, যেটা এলুভিয়েশন ইলুভিয়েশনে কিন্তু ঘটিত হচ্ছে। কি হচ্ছে? ভাবো, ক্ষার জাতীয় দ্রব্য জলের সাথে তোমার দ্রবীভূত হয়ে অন্য দ্রবণশীল দ্রব্যতে পরিণত হয়ে যাচ্ছে। এইভাবে কোনো তোমার যদি ফেরাস অক্সাইড আছে, ফেরিক অক্সাইডে পরিণত হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম এমনি থাকলে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়ে যেতে পারে তোমার কার্বন ডাই অক্সাইড, আর জলের সাথে মিশে গিয়ে। এই যে রূপান্তরিত হচ্ছে তোমার খনিজ গুলো আর বিভিন্ন তোমার অ্যালকালি বেস গুলো, এইগুলো হচ্ছে ট্রান্সফরমেশন। আর ট্রান্সলোকেশন হচ্ছে পরিলেখের ভিতরেই একই স্তরে বা এক স্তর থেকে অন্য স্তরে হরাইজনে যখন যাচ্ছে, তখন ওটা হচ্ছে ট্রান্সলোকেশন। ট্রান্সফরমেশন হচ্ছে একটার থেকে অন্য ধরনের রূপান্তর, আর ট্রান্সলোকেশন হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায়, কিন্তু ওই পরিলেখে, ওই মৃত্তিকার মধ্যেই। তো যখন মৃত্তিকা গঠন হচ্ছে, আগে তো তোমার একটা বেডরক থাকছে, তারপরে বা স্থানীয় ওটাই খণ্ড বিচ্ছিন্ন হয়ে জনক শিলা হচ্ছে, বা তোমার অন্য জায়গা থেকে এসে সঞ্চয় হয়ে জনক শিলা খণ্ড বিচ্ছিন্ন হয়ে হচ্ছে, একটু জৈব পদার্থ থাকছে। এই জৈব পদার্থের পচনের শুরু হতে হতে এই প্রক্রিয়া আস্তে আস্তে কি পরিলেখ গঠনটা শুরু হলো। তারপরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিলেখগুলো যখন সুস্পষ্ট হয়ে যাচ্ছে, এ হরাইজন, বি হরাইজন, সি হরাইজন, পুরো পরিণত মৃত্তিকা বা ম্যাচিওর সয়েল গঠিত হচ্ছে, যে পুরো পরিলেখের সব হরাইজন স্পষ্ট করে দেখা যাচ্ছে। প্রথম আমরা যেটা আগের দিন করেছিলাম, এলুভিয়েশন আর ইলুভিয়েশন, এই দুটো প্রক্রিয়াগুলোকেই বুঝি। এলুভিয়েশন, আগেই বলেছি যে যখন কিন্তু কি হচ্ছে, কোনো দ্রবীভূত যদি কোনো পদার্থগুলো জলের সাথে দ্রবীভূত হয়ে গিয়ে উপর থেকে নিচের স্তরে চলে আসে, তো এটা কি হচ্ছে? ট্রান্সলোকেশন হচ্ছে, কেন কি উপর থেকে নিচের স্তরে চলে আসছে। কিন্তু ট্রান্সফরমেশনও হচ্ছে, কেন কি একটু ট্রান্সফরমেশন এই জন্য হচ্ছে, কেন কি কাদা, লো অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, সিলিকা অক্সাইড, হিউমাস, ক্যালসিয়াম কার্বনেট, আরো যে লবণগুলো আছে, ওটা মৃত্তিকার এক স্তর থেকে অন্য স্তরে চলে যাচ্ছে। তো এখানে ট্রান্সলোকেশনটা বেশি হচ্ছে, ট্রান্সফরমেশনটা তুলনামূলক কম হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে জল বা অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটে, কিন্তু ট্রান্সফরমেশনও হওয়া সম্ভব। কিন্তু প্রধানত এগুলো জলের সাথে বা অ্যাসিডের সাথে দ্রবীভূত হয়ে উপর থেকে নিচের স্তরে চলে যাচ্ছে। তো উপরের স্তরকে তাই জন্য বলা হয় এলুভিয়েটেড হরাইজন, বা এলুভিয়াল হরাইজন। এইবার ইলুভিয়েশন হচ্ছে যে উপর থেকে বেরিয়ে এলো দ্রবীভূত হয়ে, সে তোমার কাদা খনিজ হোক, অন্যান্য জৈব পদার্থ হোক, সেইগুলো নিচের স্তরে এসে
সঞ্চয় হয়ে যাচ্ছে। তো উপর স্তর থেকে বেরিয়ে এসে নিচের স্তরে সঞ্চয় হচ্ছে। তো এই স্তরটা তাই ইলুভিয়েটেড স্তর বলে বা ইলুভিয়াল স্তর বলে। তো এইখানেও কিন্তু আবার ট্রান্সলোকেশনও হচ্ছে প্রধানত, কিন্তু ট্রান্সফরমেশনও একটু একটু লক্ষ্য করা যায়। আঁকার সাহায্যে পরে দেখব। আরেকটা যেটা আগের ক্লাসে আলোচনা করেছি, লিচিং বা ধৌত প্রক্রিয়াকরণ, তোমরা আগেও পড়ে এসছো। শুধু নিচের স্তরে সঞ্চিত হচ্ছে না, বিভিন্ন যে তোমার ক্ষার জাতীয় দ্রব্য বা বেসিস যেটাকে বলা হয়, যেরকম ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম, এইগুলো আয়ন রূপে থাকে। এইগুলো আয়ন রূপে জলের সাথে বা অ্যাসিডের সাথে বিক্রিয় হয়ে আর কাদার সাথে হিউমাসের সাথে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া হয়ে একটা জটিল দ্রব্য তৈরি হয়। অনেক সময় জল বা অ্যাসিডের সাথে কি হয়, সম্পূর্ণ পরিলেখ থেকে কিন্তু এই কেমিক্যালগুলো পদার্থগুলো কিন্তু বেরিয়ে যায়। যে জল বা অ্যাসিডের পরিমাণ এত যে ওটা এত বিক্রিয় হয়ে মিশে গেছে যে ওটা কিন্তু সম্পূর্ণভাবে পরিলেখ থেকে বেরিয়ে যাচ্ছে। তাই জন্য পরিলেখের কিন্তু পুরো বৈশিষ্ট্য আর মৃত্তিকা ওই অঞ্চলের পুরো বৈশিষ্ট্যই পাল্টে যাচ্ছে। মানে মৃত্তিকার নিচের স্তরে গিয়ে আর সঞ্চয় হচ্ছে না, ওইগুলো পুরো পরিলেখ থেকে বেরিয়ে যাচ্ছে। আর তার উল্টোটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। ঠিক উল্টো বলা উচিত না, কিন্তু ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিক প্রক্রিয়া, এটা গ্র্যাভিটির বিপরীতে কাজ করে। এবার কোনো মাটির কণার ফাঁকের মাঝখানে কি বলেছিলাম, একটু আর্দ্রতা বা জল থাকে। এই জলগুলো কেন থাকে, কেন কি কিছু কিছু বল থাকে যেইগুলো কিন্তু একটা মাটির যে কণা আছে আর তোমার যে ওটা তো একটা সলিড, একটা কঠিন পদার্থ, আর তার সাথে তোমার জল যেটা একটা তরল পদার্থ, ওর দুটোর মাঝখানে কিন্তু একটা টান থাকে। সেই টান বা ওই বলকে বলা হয় অ্যাডহেসিভ বল। একটা লিকুইড আর একটা সলিড, মানে তরল পদার্থ জল আর যেটা তোমার মৃত্তিকার কণা, সেটা হচ্ছে কি তোমার কঠিন পদার্থ। কোনো এমনি তরল আর কঠিন পদার্থকে কিন্তু মাঝখানে একটা বল থাকে, অ্যাডহেসিভ মলিকিউলার বল থাকে, যেটার জন্য একটা টান থাকে। আর দ্বিতীয়ত জলের বিভিন্ন অণুর মাঝখানেও কিন্তু একটা আসঞ্জনের টান থাকে অণুগুলোর মাঝখানে। এই যে কোহেসিভ বা আসঞ্জনের টান আছে অণুগুলো বা মলিকুলের মাঝখানে। এবার এই দুটো জলের কণার মাঝখানে টান, আর জলের কণা আর মৃত্তিকার মধ্যে টান। এই দুটো টানের যখন ভারসাম্যটা থাকে না, তখন কিন্তু কি হয়, তোমার যদি তোমার সেটা কখন হয় তোমার যখন বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবনটা বেশি হয়। বাষ্পীভবন বেশি হলে আস্তে আস্তে এই প্রক্রিয়া দিয়ে কি হবে, তোমার আস্তে আস্তে গ্র্যাভিটির উল্টো দিকে জলটা কি উপরের দিকে তোমার জলটা বেরিয়ে যাবে। কেন কি জলের ভিতরে টানটা জল আর তোমার মাটির মাঝখানে যে টান আছে তার থেকে বেশি থাকবে। তাই তোমার ওইটা কৈশিক প্রক্রিয়ার মাধ্যমে উপরের দিকে কিন্তু জলটা উঠবে। আর যখন উঠবে বিভিন্ন লবণ আর খনিজ পদার্থ, প্রধানত লবণ যেগুলো নিচের দিকে আছে, সেইগুলো কিন্তু উপরের দিকে উঠে যাবে। দেখো আঁকার মাধ্যমে আমরা দেখছি এই এলুভিয়েশন, জলের সাথে বিভিন্ন দ্রব্যগুলো কিন্তু নিচের দিকে সে জৈব পদার্থ দ্রব্যগুলো, যে এটা হচ্ছে এলুভিয়েটেড, তাই জন্য এটা ইলুভিয়েশন, এখানে এসে সঞ্চয় হচ্ছে। আবার এই ক্যাপিলারি যেটা বলছিলাম কৈশিক প্রক্রিয়া, এই নিচের থেকে কি হচ্ছে জলগুলো উঠে আসছে। কেন কি কি হচ্ছে, জল আর মাটির মাঝখানে যে অ্যাডহেশন ফোর্স আছে তার তুলনায় কোহেশন ফোর্স যেটা জলের অণুগুলোর মাঝখানে আছে সেটা বেশি তীব্র। কেন কি বৃষ্টিপাত কিন্তু অত বেশি হচ্ছে না, বাষ্পীভবনটা বেশি হচ্ছে, তাই শুষ্কতার জন্য জলটা উপরের দিকে কৈশিক প্রক্রিয়ার মাধ্যমে উঠে যাচ্ছে। লিচিং সম্পূর্ণ এত বৃষ্টিপাত যে তোমার যত দ্রব্য আছে সেইগুলো খনিজ দ্রব্য সেগুলো কিন্তু পুরো বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাচ্ছে, ভুল বললাম, সেটা কিন্তু তোমার দ্রবীভূত হয়ে কিন্তু সম্পূর্ণভাবে মৃত্তিকার থেকে পরিলেখ থেকে বেরিয়ে যাচ্ছে। ট্রান্সলোকেট হয়ে নিচের স্তরেও যাচ্ছে না, পরিলেখ থেকেই বেরিয়ে যাচ্ছে। এবার নেক্সটে আমরা আরেকটা করব হিউমিফিকেশন আর আরেকটা করছি হিউমিফিকেশন আর পেরোটার্বেশন। হিউমিফিকেশনটা হচ্ছে যখন আমরা অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থ থেকে আমাদের
কি হচ্ছে, হিউমাসটার সৃষ্টি হচ্ছে। বাস্তবে এটা কিন্তু অনেক পর্যায়ে ঘটনাটা ঘটে, যেখানে কিন্তু অণুজীবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কি হচ্ছে, আগে যত জৈব পদার্থগুলো আছে, যেরকম তোমার গাছের লতা পাতা ঝরে যেগুলো পড়ে যাচ্ছে, এইগুলো কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, আগে কিন্তু এগুলোর পচন প্রক্রিয়া শুরু হচ্ছে, সুগার আর স্টার্চ, তারপরে এদের আস্তে আস্তে আরো পচন প্রক্রিয়া ডিকম্পোজিশন হওয়ার ফলে কি হচ্ছে, প্রোটিনে আর সেলুলোজে পরিণত হচ্ছে। তারপরে আস্তে আস্তে এইগুলো কি ট্যানিন হচ্ছে, আর তারপরের ফরমেশনটা বা তারপরের পর্যায়টা হচ্ছে যেখানে হিউমাসটা তে ওটা পরিণত হচ্ছে। আর এই প্রত্যেক পর্যায়ে যে পচন প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে, সেটা কার মাধ্যমে হচ্ছে, এই অণুজীবগুলোর মাধ্যমে কিন্তু ত্বরান্বিত হচ্ছে। আর এই অণুজীব কি করে সক্রিয় হতে পারছে, কেন কি এই যে অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থ আছে, এই জৈব পদার্থ দ্বারা আর একটু বৃষ্টিপাত আর এই অণুজীব দ্বারা কি অর্গানিক অ্যাসিড থাকে, এই অ্যাসিড গুলোর মাধ্যমে আর অণুজীবের মাধ্যমে কিন্তু এই পুরো পচন প্রক্রিয়াটা, যেটা অর্গানিক ম্যাটার থেকে আস্তে আস্তে পচনটা ঘটতে ঘটতে হিউমাসে পরিণত হচ্ছে। এটা হচ্ছে হিউমিফিকেশন, হিউমাস তৈরি করা। আর পেডোটারবেশনটা হচ্ছে কি, জাস্ট মিশ্রণ, মৃত্তিকার মিশ্রণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, টপ সয়েল সাবসয়েল মিশে গেল, সেটাতে কিন্তু পরিলেখে ট্রান্সলোকেশনটা অনেক বেশি হয়। সেটা ফন্ডাল মানে পশু দ্বারা হতে পারে, যেরকম পশু বা প্রাণী দ্বারা, যেরকম তোমার র্যাবিট দিয়ে বা ইঁদুর দিয়ে, যারা আর কি মাটিতে গর্ত খুঁড়ে মাটিকে মিক্স করে। আবার ফ্লোরাল হতে পারে, মানে গাছপালা দিয়ে, উদ্ভিদ দ্বারা, যারা আর কি গাছগুলো যখন খোঁড়া হয় পোতার জন্য, তখন কিন্তু মিশ্রণ হয় মানুষ দ্বারা। বা তোমার গাছটা যদি পড়ে যায়, তখন কি হয়, একটা গর্ত সৃষ্টি হয়। আর একটা হচ্ছে আর্গিলিক পেডোটারবেশন, সেখানে কি হচ্ছে, তোমার কাদার যখন জল চুষে নেয়, ওটা কিন্তু ফুলে যায়, আবার শুকিয়ে গেলে ওটা কিন্তু আরো সিকুড়ে যায়। তো এই ফোলা আর সিকুড়ে যাওয়ার জন্য কিন্তু তোমার একটা মিশ্রণ ঘটে মৃত্তিকাতে, এটাকে আর্গিলিক মিশ্রণ বলে। আর এটা কিন্তু কৃষ্ণ মৃত্তিকাতে ভারতে যেরকম আছে ওখানে দেখা যায়। আরেকটা পদ্ধতি আছে মৃত্তিকা গঠনের প্রক্রিয়া, ল্যাটেরাইজেশন। এই ল্যাটেরাইজেশন প্রক্রিয়াটা তোমাদের ডিটেলসেও, ল্যাটেরাইট মৃত্তিকা আছে তখন আরো করবো ডিটেলসে। ল্যাটেরাইট শব্দটা মানে ইট, ব্রিক থেকে আসছে। এটা ভারতের মালাবার হিল, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা, মহারাষ্ট্র এসব জায়গায় দেখতে পাওয়া যায়। এই ল্যাটেরাইট মৃত্তিকাটা হচ্ছে যখন ও একটা শুষ্ক একটা হয়ে যাচ্ছে, শক্ত স্তর ইটের মতন, তাই জন্য সেখান থেকে নামটা এসছে ইট মতন, ব্রিক লাইক বা ল্যাটেরাইট। এটা খুব উষ্ণ আর্দ্র অঞ্চলগুলোতে পাওয়া যায়। তো বৃষ্টিপাত খুব বেশি, উষ্ণতা খুব বেশি, তাপমাত্রা বেশি, তাই জন্য সিলিকেট খনিজগুলো কিন্তু অস্থির হয়ে যায়, মানে আনস্টেবল হয়ে যায়, অস্থির না আনস্টেবল হয়ে যায়। আর তোমার বৃষ্টিপাত বেশি বলে কিন্তু রেইন ফরেস্ট বা তোমার অরণ্য বা উদ্ভিদ অঞ্চলগুলো কিন্তু যেরকম ক্রান্তীয় অঞ্চলে বা নিরক্ষরেখায় হয় খুব বেশি আছে। জনকশিলায় লোহার প্রাধান্য বা খনিজ যেগুলোতে তোমার বিক্রিয়া ঘটে লোহাটা আর কি নিষ্কৃত হবে, এরকম পদার্থর জনকশিলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ল্যাটেরাইট গঠনের জন্যে। গঠন প্রক্রিয়াটা কি হচ্ছে, যে উষ্ণতা আর্দ্রতা যেহেতু খুব বেশি আছে, তাহলে তোমার কি রাসায়নিক আবহবিকারটা খুব বেশি হচ্ছে। আর তোমার বৃষ্টিপাত বেশি হওয়ার জন্য উদ্ভিদ বেশি থাকলেও তোমার পচন প্রক্রিয়া এত বেশি হারে হচ্ছে, কেন কি অণুজীব এত বেশি সক্রিয়, যে কিন্তু জৈব পদার্থর কিন্তু দেখো কোনো গঠন হিউমাসে পরিণত হচ্ছে না, কোনো জৈব পদার্থ হিউমাস নেই। আর রাসায়নিক আবহবিকারও এত বেশি যে সিলিকা গুলো কি হচ্ছে, সব উপরের স্তর থেকে জলের সাথে দ্রবীভূত হয়ে গিয়ে কি সিলিকা গুলো সব কিন্তু দেখো বেরিয়ে যাচ্ছে, আর উপরে রয়ে যাচ্ছে লোহা আর অ্যালুমিনিয়াম শুধু। এই লোহা অ্যালুমিনিয়ামের অক্সাইড গুলোকে কি বলা হয়, সেসক্রি অক্সাইড। এগুলো কিন্তু অত তীব্র হারে পচন হয় না, আর এটা জনকশিলা থেকে উৎস, তো প্রাথমিক খনিজ। তো তোমার পচন প্রক্রিয়া বেশি বলে জৈব পদার্থ নেই, সিলিকাটা উপরের স্তর থেকে কিন্তু নিচের স্তরে চলে যাচ্ছে,
আর তৃতীয়ত লোহা আর অ্যালুমিনিয়ামটা উপরের স্তরে রয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে যে উপরে সিলিকা আর নিচে তোমার এই এলুভিয়েশন হয়ে যাচ্ছে, তোমার ইলুভিয়েশন হচ্ছে তোমার কি সিলিকার, আর এখানে তোমার হচ্ছে লোহা আর অ্যালুমিনিয়ামের যেহেতু একটা আস্তরণ তৈরি হচ্ছে বা সেস্কি অক্সাইডস, লোহার অ্যালুমিনিয়াম অক্সাইডস এ ওটা হচ্ছে লালচে বা একটা অরেঞ্জ মতন রং দিচ্ছে মৃত্তিকাকে। এই মৃত্তিকাগুলো যেখানে সেস্কি অক্সাইডস এর পরিমাণ 70 থেকে 80% এর বেশি থাকে, এইগুলোকে ল্যাটেরাইট বা ল্যাটোজলস বা অক্সিজল মৃত্তিকা, আহ সল মৃত্তিকা, অক্সিজল মৃত্তিকা বলা হয়। আর এই মৃত্তিকা গঠন প্রক্রিয়াকে ল্যাটেরাইজেশন বলা হয়। হুম। একটা প্রক্রিয়া, এরকম আরেকটা প্রক্রিয়া হচ্ছে পর্জলাইজেশন। এটা হচ্ছে তোমার আর্দ্র অঞ্চলে কিন্তু শীতল অঞ্চলে, উষ্ণ নয়। পর্জলাইজেশন, পর্জল মৃত্তিকা গঠনের পরীক্ষা। শীতল আর আর্দ্রতা, শীতলতা আর্দ্রতা, আর্দ্রতা থাকার জন্য তোমার জৈব পদার্থ থাকছে কেন কি তোমার কি হচ্ছে, তোমার এখানে উদ্ভিদ থাকছে, উদ্ভিদগুলো শীতল, তার মানে কি হচ্ছে তোমার আহ এখানে চিরহরিৎ বা পর্ণমোচী নয়, এখানে তোমার সরলবর্গীয় অরণ্য, কনিফেরাস ফরেস্টের প্রাধান্য। এই কনিফেরাস ফরেস্ট গুলো বা সরলবর্গীয় অরণ্যগুলোর যে ফরেস্ট গুলো আছে, এইগুলোর থেকে যে লতা পাতা হচ্ছে সেগুলোতে ক্যালসিয়াম বা ক্ষার জাতীয় দ্রব্যর পরিমাণ একটু কম হয়। আর তোমার লিগিনের পরিমাণটা একটু বেশি হয়। তাই জন্য তোমার অণুজীব প্রক্রিয়াগুলো, শীতলটা আছে আর একটু তোমার এই ধরনের লিগিনের পরিমাণটা একটু বেশি আছে বলে কিন্তু তোমার পচন প্রক্রিয়া কিন্তু অত তীব্র গতিতে হচ্ছে না, যদিও অণুজীব আছে, পচন হচ্ছে। তাই জন্য এত তীব্রতে হচ্ছে না যে তোমার সঞ্চয় হবে না হিউমাস, কিন্তু পচনটা হচ্ছে বলে জৈব পদার্থ থেকে হিউমাসে পরিণত হচ্ছে। তো কি হচ্ছে, প্রথমত এই হচ্ছে যে হিউমাস সৃষ্টি হয়ে গেল জৈব পদার্থ থেকে অণুজীব হয়ে, কাজ অণুজীবের প্রক্রিয়াকরণের ফলে বা অণুজীবের প্রভাবের ফলে অর্গানিক ম্যাটার জৈব পদার্থ থেকে হিউমাস হলে এই হিউমাস থেকে হিউমিক অ্যাসিড সৃষ্টি হয়। এই অ্যাসিড গুলো ওখানে যে কাদা খনিজ গুলো আছে, সিলিকা, লোহা, অ্যালুমিনিয়াম আর জটিল পদার্থগুলোকে কি হচ্ছে, বিক্রিয় করে ভেঙে দিচ্ছে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে কিন্তু সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আলাদা আলাদা হয়ে কিছু কি হচ্ছে তোমার ট্রান্সলোকেশন হচ্ছে। ট্রান্সলোকেশন মানে তোমার উপরের স্তর থেকে নিচের স্তরে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু লিচিং হচ্ছে না, যেটা ধৌত প্রক্রিয়াকরণ, যেটা ল্যাটেরাইজেশন হচ্ছিল, যে বৃষ্টিপাত এত বেশি ছিল যে পুরো পরিলেখ থেকে বেরিয়ে যাচ্ছিল, এখানেও পরিলেখ থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু তার পরিমাণটা খুব কম। প্রধানত কি হয়, এই অ্যাসিড গুলো তোমার লোহা আর অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া ঘটায়, তো সিলিকাটা উপরে রয়ে যায়, আর লোহা অ্যালুমিনিয়াম বিক্রিয়া ঘটিয়ে কিন্তু এই দ্বিতীয় স্তরে গিয়ে কিন্তু সঞ্চয় হয়ে যায় এই লোহা আর অ্যালুমিনিয়ামের তোমার বা সেস্কি অক্সাইডস গুলো ওখানে সঞ্চয় হয়ে যায়। তো ট্রান্সলোকেশন হচ্ছে, উপরের স্তর থেকে নিচের স্তরে চলে যাচ্ছে, কেন কি ওই অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটে এইগুলো উপরের স্তর থেকে নিচের স্তরে দ্রবীভূত হয়ে বি স্তরে চলে যাচ্ছে। তো তার ফলে কি হচ্ছে তোমার, এটাকে বলা হয় নেগেটিভ ক্যালসিফিকেশন। পর্জলাইজেশন কে নেগেটিভ ক্যালসিফিকেশনও বলা হয়। কেন কি পুরো পরিলেখ থেকে যত ক্ষার জাতীয় দ্রব্য আছে যেগুলো অ্যাসিডের সাথে খুব বেশি বিক্রিয় হয়, যেরকম ক্যালসিয়াম, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে পরিলেখ থেকে বেরিয়ে যাচ্ছে। আর লোহা অ্যালুমিনিয়াম যেগুলো শুধু দ্রবীভূত হচ্ছে সেগুলো দ্বিতীয় স্তরে গিয়ে সঞ্চয় হচ্ছে, আর সয়েলটাকে বা মৃত্তিকাকে কি অম্লম্ব বা অ্যাসিডিক করছে। তাই এটাকে অ্যাসিড লিচিং দিয়েও কিন্তু আখ্যায়িত করা হয়। তো উপরে যেহেতু সিলিকা থাকছে, একটা হালকা রং থাকছে, ছাই রং, এই ছাই রং দিয়ে কিন্তু এর নামটা রাশিয়াতে পর্জল নাম বা অ্যাশ লাইক ছাই মতন রংটা, পর্জল নামটা এসছে। দ্বিতীয় স্তরে যেরকম বললাম কাদা, লোহা, অ্যালুমিনিয়ামের বা সেস্কি অক্সাইডের সঞ্চয়, তাই একটু গাঢ় হবে। আর তৃতীয় স্তরটা তোমার কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যাবে। দেখো দুটো পাশাপাশি, একটাতে সিলিকা কি হচ্ছে বেরিয়ে দ্বিতীয় স্তরে চলে যাচ্ছে, লোহা অ্যালুমিনিয়াম উপরে, আর বাকিগুলো সব ধৌত প্রক্রিয়াকরণ হয়ে বেরিয়ে যাচ্ছে। উষ্ণ আর্দ্র, এই শীতল আর্দ্রতে কি হচ্ছে, এখানে জলের পরিমাণ বেশি ছিল, এখানে অ্যাসিডের পরিমাণ বেশি, হিউমাস সৃষ্টি হচ্ছে, এখানে হিউমাস নেই।
এই অ্যাসিড হয়ে গেলে হিউমাস হয়ে যাচ্ছে, এখানে হিউমাস নেই, অ্যাসিড হয়ে গেলে সিলিকাটা আবার থেকে যাচ্ছে, লোহার অ্যালুমিনিয়ামটা এখানে চলে যাচ্ছে, আর ক্যালসিয়াম মতন যেগুলো তাড়াতাড়ি দ্রবীভূত হয় সেগুলো কিন্তু একদম ধৌত প্রক্রিয়াকরণ হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এইটাকে বলা হয় নেগেটিভ ক্যালসিফিকেশন বা অ্যাসিড লিচিংও বলা হয়। হুম। এবার ক্যালসিফিকেশন, ক্যালসিফিকেশন প্রক্রিয়াটা কি হচ্ছে, যেখানে ক্যালসিয়াম থেকে শব্দটা আসছে, বুঝতে পারছো, ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর, হুম, এইগুলো পরিলেখে যদি তোমার সঞ্চয় হচ্ছে, তাহলে কিন্তু তোমার কি হচ্ছে, ক্যালসিফিকেশন প্রক্রিয়া হচ্ছে মৃত্তিকা গঠনে আমরা বলি। এটা তৃণভূমি অঞ্চলে, যেখানে জৈব পদার্থের পরিমাণটা বেশি থাকবে, একটু উষ্ণ আবহাওয়া, কিন্তু বৃষ্টিপাত কম, মানে বাষ্পীভবনটা বৃষ্টিপাতের থেকে কিন্তু বেশি, এই বাষ্পীভবনটা বৃষ্টিপাতের থেকে বেশি, আর জনকশিলাতে ক্ষার জাতীয় বা অ্যালকালি দ্রব্য বেশি থাকতে হবে। তাতে কি হবে, তোমার বৃষ্টিপাতটা কম, বাষ্পীভবনটা বেশি, তাহলে কি হবে, যখন তোমার বৃষ্টিপাত হচ্ছে তখন লবণগুলো জলের সাথে কিন্তু কি হচ্ছে, তোমার উপরের দিকে উঠতে পারে, বা সরি, যখন বৃষ্টিপাতটা কম হচ্ছে, বাষ্পীভবনটা বেশি হচ্ছে, তখন কি হচ্ছে, লবণগুলো জলের সাথে উপরের দিকে কৈশিক প্রক্রিয়ার দরুনে কিন্তু উঠে আসছে, ট্রান্সলোকেট হচ্ছে। তো উপরে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট গুলো চলে আসছে। হুম। আবার অম্লম্ব যদি তা একটু থাকে যদি মৃত্তিকাতে, তখন কিন্তু ক্যালসিয়াম গুলো এই অ্যাসিডের সাথে বিক্রিয় ঘটে, কি হচ্ছে, আগেই অ্যাসিডটা কি করে সৃষ্টি হলো, কার্বন ডাই অক্সাইড যদি থাকে তা জলের সাথে মিশে গেল, জলের সাথে মিশে H2CO3 এই অ্যাসিড সৃষ্টি করলো, এই অ্যাসিডটা তারপরে ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে একটা জটিল দ্রব্য ক্যালসিয়ামের সৃষ্টি করলো, এটা কিন্তু দ্রবীভূত হয়। তো এইটা জলের সাথে বা অ্যাসিডের সাথে দ্রবীভূত হয়ে যায়, আর কিন্তু ট্রান্সলোকেট হতে পারে, তারপরে যখন নিচের দিকে যাবে তাপমাত্রা বা উপরের দিকে উঠবে, কেন কি কৈশিক প্রক্রিয়া হচ্ছে, উপরের দিকে ওঠার প্রবণতা বেশি, বাষ্পীভবনটা বেশি বলে, তখন কিন্তু কি হচ্ছে, তাপমাত্রা বেশির জন্য আস্তে আস্তে কি হচ্ছে, এটা আবার কিন্তু বিক্রিয়া ঘটছে, ক্যালসিয়াম কার্বনেটটা আলাদা হয়ে যাচ্ছে, জল আলাদা হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এই ক্যালসিয়াম কার্বনেটটা কিন্তু মাঝখানে বা উপরের স্তরে নির্ভর করছে কত বেশি বাষ্পীভবন হচ্ছে, সঞ্চয় হয়ে যাচ্ছে। এবার যেই স্তরে এই ক্যালসিয়াম কার্বনেটটা সঞ্চয় হচ্ছে সেটা হচ্ছে ক্যালসিক জোন, আর যদি ওটা খুব শক্ত হয় সেটাকে বলা হয় ক্যালিশ স্তর। এই স্তরটা কিন্তু বিকে স্তর বা বিসিএ স্তর বলা হয়। এটা হচ্ছে যখন তোমার বাষ্পীভবনটা বেশি হওয়ার জন্য তোমার কৈশিক প্রক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে। আবার তার ঠিক উল্টোটা হচ্ছে গ্লেইজেশন। গ্লেইজেশনে কি হচ্ছে, বৃষ্টিপাতটা খুব বেশি, আর তোমার ভূমিরূপটাও এরকম যে তোমার ভৌমজল স্তরটা ভূপৃষ্ঠের খুব কাছে, তাই আর জনকশিলাও কিন্তু তোমার সছিদ্রতা প্রবেশতা নেই, তার মানে জল নিকাশটা খুব ভালো একদম নেই, খুব বাজে জল নিকাশ বা ড্রেনেজ। তো এবার যদি ভৌমজল স্তরটা উপরে, জলমগ্ন অঞ্চল, ওয়াটার লগ বা জলমগ্ন জলাভূমি মতন আর কি পরিবেশ, বৃষ্টিপাতও বেশি হচ্ছে, জল নিকাশও ঘটতে পারছে না, এই জলমগ্ন থাকলে কি হবে, বাতানবয় থাকবে না, অক্সিজেন থাকবে না, সেই পরিস্থিতিকে বলা হয় অ্যানারোবিক, যেখানে বাতানবয় বা অক্সিজেনের অভাব, সেখানে অ্যানারোবিক পদ্ধতি প্রক্রিয়াগুলো বেশি কার্যকরী হয়। আর এই অ্যানারোবিকতে জারণ তো হবে না, বিজারণ ঘটবে, বিজারণকে বলে ইংলিশে রিডিউস। তো বিজারণ করবে, তো লোহাগুলো বাকি খনিজগুলো কি হবে, বিজারণ ঘটবে, অণুজীবগুলো যেহেতু জলমগ্ন আছে তাহলে কিন্তু অত সক্রিয় হতে পারবে না, তো জৈব পদার্থ সঞ্চয় হবে, হ্যাঁ, পচন অত ত্বরান্বিত হবে না, কিন্তু সঞ্চয় জৈব পদার্থ হবে। আর কি হচ্ছে রিডাকশন বা বিজারণ, যেটা বললাম যখন হচ্ছে, ওই বিজারণটা কি অণুজীব দ্বারা বিজারণ হচ্ছে, জৈবিক বিজারণ, তাহলে কি এই অণুজীব আর এই জৈব পদার্থ মিলে যে করছে তোমার তোমার অক্সিজেনের অভাবে বিজারণটা যে ঘটছে, এই বিজারণের ফলে কি হচ্ছে, তোমার যেরকম এই যে দ্রব্যগুলো আছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বিভিন্ন খনিজগুলো, লোহা ম্যাগনিজ, এইগুলো কি রিডিউসড হয়ে যাচ্ছে। একটা উদাহরণ দিচ্ছি, আয়রনটা যেরকম
Fe+++ থেকে Fe++ হয়ে যাচ্ছে। তো এই জন্য কি হচ্ছে, একটা কি নীলচে ছাই রঙের একটা স্তর, আবার লোহার জন্য, আবার ম্যাগনেসিয়ামের জন্যও একটা আলাদা নীলচে স্তর, লোহার জন্য একটু লালচে ভাব, এইভাবে কিন্তু ছটিয়ে ছিটিয়ে আর কি কিন্তু রংটা একটা তৈরি হয়। এই নীলচে ছাই রং স্তর যেটা তৈরি হয় সেটাকে বলা হয় গ্লে হরাইজন, আর পদ্ধতিকে বলা হয় কি গ্লেইজেশন। এই গ্লেইজেশনে তাহলে কি হচ্ছে, যেখানে আবহাওয়ার থেকে এখানে কি জলের নিকাশের কিরকম পরিস্থিতি আছে, জল নিকাশ ভালো নেই, আর তোমার জলাভূমি পরিস্থিতি বলে জারণের জায়গায় বিজারণ ঘটছে খনিজগুলোর, সেই জন্য এই ধরনের মৃত্তিকার সৃষ্টি হচ্ছে। তো জলের প্রভাবটা বেশি বলে এটাকে কিন্তু হাইড্রোমরফিক মৃত্তিকাও বলা হয়। নেক্সট আমরা আসছি স্যালিনাইজেশন। স্যালিনাইজেশনে কি হচ্ছে, আমাদের অনেকটা ক্যালসিফিকেশনের মতনই, কিন্তু একটা শুষ্ক অঞ্চলগুলোতে বেশি পাওয়া যায়। কি হচ্ছে, কৈশিক প্রক্রিয়া কাজ করছে, আর লবণগুলো ভৌমজল থেকে উঠে আসতে পারে, বা সমুদ্রের উপকূলেও কিন্তু এটা দেখা যেতে পারে, বা এটা যেখানে সেচ ব্যবস্থা খুব বেশি হয় সেখানে কিন্তু বাষ্পীভবন হয়ে শুধু লবণগুলো রয়ে গেল ভৌমজলের সাথে, যেগুলো যখন সেচ করা হচ্ছে তোমার। তো এই তিনটে প্রক্রিয়াতে কিন্তু তোমার কি লবণের আস্তরণ একটা উপরের স্তরে তৈরি হতে পারে। এই ট্রান্সলোকেট হয়ে নিচের থেকে উপরের দিকে কৈশিক প্রক্রিয়ার জন্য এসে সৃষ্টি হয়ে গেল একটা লবণের আস্তরণের স্তর বা স্যালিক হরাইজন বা স্তর। অ্যালকেনাইজেশনে শুধু লবণ না, এই সোডিয়ামের আয়ন গুলো বা যে আছে সেগুলো কাদার সাথে মিশ্রিত হয়ে একটা সোডিক স্তর তৈরি করে, যেটাকে সোলোনেটস বলা হয়। কাদা আর জৈব পদার্থের সাথে একটু মিশে যায়। এর একটা একটা উদাহরণ দিয়েছি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ক্ষার জাতীয় দ্রব্য, এইগুলো আয়ন রূপে থাকলে এইগুলো কিন্তু তোমার কি হচ্ছে, তোমার জৈব পদার্থর সাথে আর তোমার কাদা কণার সাথে মিশে গিয়ে কিন্তু কি হচ্ছে, একটা খুব একটা কমপ্লেক্স, একটা জটিল একটা স্তরের সৃষ্টি করছে, কঠিন স্তরে। এই স্তরটা হচ্ছে সোলোনেটস। আর পদ্ধতিকে বলা হয় অনেকবার সোলোনাইজেশন। হুম এইখানে কিন্তু মনে রাখতে হবে যে শুধু তোমার লবণের আস্তরণ তৈরি হচ্ছে না, তার সাথে কিন্তু কাদা কণা আর তোমার যেটা অর্গানিক ম্যাটার আছে সেইগুলোও কিন্তু আয়নগুলো বিনিময় হচ্ছে, আর প্রক্রিয়াকরণ হচ্ছে রাসায়নিক, তার ফলে এই কিন্তু মৃত্তিকাটা সৃষ্টি হচ্ছে। যে চারটে পড়লাম সেটা একবার দেখি ছবিতে। ক্যালসিফিকেশন যেটা বলেছিলাম, কি হচ্ছে, নিচের থেকে উপর থেকে অল্প বৃষ্টিপাত, তৃণভূমি, কিন্তু বাষ্পীভবনটা বেশি, তাই জন্য কি হচ্ছে, কৈশিক প্রক্রিয়া দিয়ে উপরে চলে যাচ্ছে, কিন্তু পুরো উপরে যাচ্ছে না কেন কি, একটু বৃষ্টিপাত হচ্ছে, আর এখানে তোমার কি ওই ক্যালসিয়াম কার্বনেটের কিন্তু স্তরটা তৈরি হচ্ছে, ক্যালসিক স্তর, আর খুব শক্ত হয়ে গেলে সেটাকে কি বলা হচ্ছে, ক্যালিশ। আবার গ্লেইজেশনে কি বলছে, জলমগ্ন পুরোটা, এখানে আছে তোমার পুরো জলমগ্ন, উপর অব্দি জলমগ্ন, জলমগ্ন থাকারে পুরোটা জলমগ্ন হলে অ্যানারোবিক, জারণের জায়গায় বিজারণ, রিডাকশন হচ্ছে, ফেরাস হয়ে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে, তোমার একটা ওই নীলচে ছাই রঙের স্তরটা তৈরি হচ্ছে। আবার তোমার যখন স্যালিনাইজেশন হচ্ছে, কৈশিক প্রক্রিয়ায় কাজ করছে, কিন্তু পুরো উপর অব্দি এখানে হচ্ছে না, পুরো উপর অব্দি কিন্তু লবণের আস্তরণটা গিয়ে তৈরি হচ্ছে, কেন কি শুষ্কটা, শুষ্ক ঋতু, বৃষ্টিপাত কিন্তু এটার মতন নেই, একটু এত শুষ্ক যে উপরে গিয়ে কিন্তু লবণের আস্তরণ তৈরি হচ্ছে। হুম আর এইটা হচ্ছে অ্যালকালাইনাইজেশন। এখানে কি হচ্ছে, এই যে গাঢ় স্তরটা দেখছো, এইটা কেন হচ্ছে, কেন কি এখানে তোমার কি, এখানে তোমার হিউমাসের সাথে কিন্তু এই সোডিয়ামের লবণগুলো কিন্তু আর কাদার সাথে মিশে একটা গাঢ় স্তর কিন্তু তৈরি করছে। হুম
আরেকটা পদ্ধতি হচ্ছে মেলানাইজেশন। মেলানাইজেশন হচ্ছে যেখানে আর্দ্রতা একটু কমের দিকে, জৈব পদার্থ বেশি, তাই জন্য কি হচ্ছে স্তরটা একটু জৈব পদার্থ যখন হিউমাসে পরিণত হচ্ছে একটা গাঢ় স্তর তৈরি হয়ে যাচ্ছে মৃত্তিকার পরিলেখের উপরের দিকে। কেন কি এখানে যত বেশি হিউমাস উৎপাদন হবে সেটা কিন্তু তত উপরের স্তরটা হবে, ওইটাকে বলা হয় মেলেনাইজেশন। এই গাঢ় হিউমাসের যদি একটা আলাদা স্তর তৈরি হয়। হুম। আর আরেকটা প্রক্রিয়া হচ্ছে চেলুভিয়েশন, এটা কিন্তু লিচিং এরই একটা ধরন। কিন্তু লিচিং এ কি হচ্ছে, তোমার লিচিংটা জলে, যৌত প্রক্রিয়াকরণ জলের জন্য হয়। যে জলের জন্য তোমার কি হচ্ছে, যত তোমার খনিজ আছে বা লবণাক্ত এগুলো আছে, এগুলো দ্রবীভূত হয়ে কিন্তু মৃত্তিকার পরিলেখ থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, তোমার চিলিং এজেন্টস, চিলিং এজেন্টস হচ্ছে মানে কাঠ দিয়ে তোমার লিচিংটা বা ধৌত প্রক্রিয়াকরণটা ত্বরান্বিত হচ্ছে, সেইগুলোকে বলা হচ্ছে চিলিং এজেন্টস। এটা জল না হয় কি হচ্ছে, এগুলো অর্গানিক বা জৈবিক আর কি অ্যাসিড গুলো। এই জৈবিক অ্যাসিড গুলো কবে সৃষ্টি হয়, যখন অর্গানিক ম্যাটার জৈব পদার্থ হিউমাসে পরিণত হচ্ছে তখন এই জৈবিক অ্যাসিড গুলো সৃষ্টি হয়। আর এইগুলো দিয়ে ধৌত প্রক্রিয়াকরণ হয়। এই উদ্ভিদ সৃষ্টি যে অ্যাসিড গুলো আছে সেইগুলো, জল নয়, সেইগুলোর জন্য যখন ধৌত প্রক্রিয়াকরণটা হচ্ছে, কেন কি রাসায়নিক বিক্রিয়া তার সাথে একটা জুড়ে যাচ্ছে, যে অ্যাসিড সৃষ্টি হচ্ছে, শুধু জলে দ্রবীভূত হচ্ছে না, সেইটার জন্য যখন খনিজগুলো কিন্তু পুরো মৃত্তিকার পরিলেখ থেকে বেরিয়ে যাচ্ছে, সেইটাকে বলা হচ্ছে চিলুভিয়েশন। এই দেখো এখানে গাঢ় স্তর একটা হিউমাসের মেলেনাইজেশন, তো যত তোমার হিউমাস সঞ্চয় তত গাঢ় উপরে একটা স্তর। আর চিলুভিয়েশনে কি বলছে, এইগুলো যে লোহা অ্যালুমিনিয়াম এইগুলো কি হচ্ছে, তোমার জলের সাথে ঘটছে না এদের জারণটা, এদের কি হচ্ছে, এগুলো অ্যাসিডের সাথে, আর জৈবিক অ্যাসিড যেগুলোকে চিলিং এজেন্টস বলা হচ্ছে, সেইগুলো এটাকে চিলেট করছে, ওদেরকে বিক্রিয় করে আর কি ধৌত প্রক্রিয়াকরণ করে নিচের দিকে বেরিয়ে নিয়ে যাচ্ছে। হুম। তাহলে এইগুলোই আজকে পড়লাম, এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের আলাদা আলাদা করে কিন্তু আসতে পারে ছোট ছোট শর্ট নোট হিসাবে। আর না হলে কোনো একটা মৃত্তিকা যখন আমরা ডিটেলসে মৃত্তিকাগুলো করব, কোন প্রক্রিয়া কোন মৃত্তিকায় আছে সেটা তো আলোচনা করব, তখন কিন্তু এগুলো একটু ডিটেলসে তখন লিখবে আবার করে, তখন কিন্তু ডিটেলসে এত পড়াবো না, তোমাদের কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে এইগুলো ব্যাক করে ডিটেলসে লিখতে হবে। আর এই যে তোমাদের কেমিক্যাল ইকুয়েশন গুলো দিয়েছি, এগুলো কিন্তু সঠিকভাবে লিখলে একটু তোমাদের নাম্বারটা বেশি পাওয়া যাবে, যেন কি তোমরা অ্যাকচুয়াল প্রক্রিয়াগুলো লিখছো। পড়ে দেখো, যদি কোনো অসুবিধে হয় ফোন করো যেরকম করো, বা মেসেজ করে জিজ্ঞেস করিও। ঠিক আছে, থ্যাংক ইউ।